হোটেলের সিসিটিভি ফুটেজ দেখে ধরা পড়ে গেল বিভা ওরফে নিশা। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় নিশাকে ফোন করতে গিয়ে ফোন করে ফেলেছে ঋষিকে জ্যোতি অর্থাৎ উজি। এরপরেই উজি পুরোটাই ম্যানেজ করার চেষ্টা করে আর বলে, না না আপনি আমার জন্য এত ভাববেন না। ঋষি বলে, কি বলছেনটা কি? আপনার কোনো সমস্যা হলে আমি তো সবার আগে দেখব, তাই না? দেখুন, যদি আপনার কোনো সমস্যা হয় আপনি কিন্তু একবারও দ্বিধাবোধ করবেন না আমাকে বলতে। আর আপনার দিদি ঠিক চলে আসবে, হয়তো ঘুরতে গেছে, ভালো করে ঘুরে আবার ফিরে আসবে বাড়িতে। তখনই উজি বলে, হ্যাঁ সে তো চলেই আসবে। আসলে আমার একটু নার্ভাসও লাগছিল, কাল এতগুলো রান্না রয়েছে আর সবকটা রান্না যদি ভালো না হয় তখন। ঋষি বলে, রান্নাটা হয় মন থেকে, আপনি ভালোবাসা দিয়ে রান্না করলে সেই রান্নার টেস্ট অবশ্যই খুবই ভালো হবে, আপনি একদমই চিন্তা করবেন না। এরপরেই উজি বলে, আচ্ছা ঠিক আছে, অনেকটা রাত হয়েছে, আপনি এখন ঘুমিয়ে পড়ুন। এরপরেই ফোনটা রেখে দেয় উজি। ঋষি তো শুধুমাত্র জ্যোতির কথাই ভাবতে থাকে। এদিকে টাকা পয়সা লুটপাট করে নিয়ে চলে এসেছে নিশা আর ভানু। নিশা তখন টাকাগুলোকে জাস্ট বিছানার মধ্যে সাজিয়ে রেখে দেয়। এরপরেই উজি বলে, দিদি তুই এত টাকা গয়না কোথা থেকে নিয়ে এসেছিস? তোর কি পুরোপুরি মাথা খারাপ হয়ে গেছে নাকি? নিশা বলে, কেন মাথা খারাপ হবে কেন? আমি একদম বুঝে শুনেই এই কাজটা করেছি। দেখ উজি, তুই শুধু মন দিয়ে নাটকটা করে যা, টাকা পয়সা জোগাড় করতে হবে তো নাকি, সেই বিষয়ে আমি একেবারে তৎপর হয়ে লেগে পড়েছি। তখনই উজি বলে, তুই কি ভেবেছিস এটা আসানসোল? এখানে একের পর এক স্ক্যাম করে যাবি, কেউ বুঝতে কিছু পারবে না। দিদি এটা কলকাতা, এখানে তুই স্ক্যাম করলে ধরা পড়ে যাবি, তখন কি হবে তোর? এরপরেই নিশা বলে, কিচ্ছু হবে না। আরে বাবা, আমি এই টাকাটা নিয়ে এসেছি একজনের কাছ থেকে লুটপাট করে, আর এমন কিছু ব্যবস্থা হবে না। তখনই উজি বলে, হোটেলে নিশ্চয়ই সিসিটিভি ফুটেজ ছিল, তুই এরকম পোশাক পরেছিস দিদি, তোকে চেনা যাচ্ছে, তুই এটা বুঝে দেখ। এবার যদি তুই ধরা পড়ে যাস, আমাদের করা এত প্ল্যান, এত সব কিছু একেবারে জলে চলে যাবে। নিশা বলে, উজি তোর কি আমাকে দেখে এতটাই বোকা বলে মনে হয়? আরে বাবা, কিচ্ছু হবে না, আমি তো সব কিছু খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছি, তুই শুধু প্ল্যান অনুযায়ী কাজ করবি, ব্যাস তাহলেই হয়ে গেল। একটা কথা মনে রাখবি উজি, আমাদের সময় এখন, আমরা যদি ঠিকঠাকভাবে কাজ করতে না পারি তাহলে আর কিছু হবে না। এরপরেই নিশার কথা শুনে উজি বলে, তুই সাধারণ মানুষের সর্বনাশ করতে পারিস না দিদি, তাদের অভিশাপ লেগে যাচ্ছে আমাদের উপর, অন্তত এটুকু বোঝ। কিন্তু নিশা বলে, আমি যাকে মেরেছি তার কাছ থেকে টাকা নিয়ে এসেছি, সে একটা নরপিশাচ, বুঝেছিস? তার প্রচুর টাকা, স্ত্রী সন্তান থাকা সত্ত্বেও মেয়েদের সাথে ফুর্তি করতে এসেছিল হোটেলে, একেবারে সারা জীবনের মতন শখ ঘুচিয়ে দিয়ে এসেছি। তুই এসব নিয়ে ভাবিস না, আর এটুকু মনে রাখবি, তোর দিদি সাধারণ মানুষেরকে কখনোই ঠকায় না। সাধারণ মানুষের থেকে আমি কোনো রকমের কিছু নিয়ে আসি না, যাদেরকে নিয়ে আসি তারা সব এক একটা রাঘব বোয়াল, যারা কিনা গরিবদেরকে মেরে গরিবদের টাকায় বড়লোক হয়েছে। তুই এই কথাগুলো মনে রাখিস উজি। দেখ, কালকে যেভাবেই হোক না কেন ওরা আসছে, ওদের মন কিন্তু জিততেই হবে। এর মধ্যে উজি বলে, অনেক রকমের প্রবলেম চলে আসছে দিদি, আমি তো ভুল করে তোকে ফোন করতে গিয়ে ঋষি ব্যানার্জিকে ফোন করে ফেলেছিলাম, তারপর কোনো রকমভাবে ম্যানেজ করি। মনে হচ্ছে আমি যেন কোনো একটা জায়গায় আটকে যাচ্ছি, কেউ আমার হাত পা ধরে আটকে দিচ্ছে। নিশা বলে, এসব কথা একদম ভাববি না, তুই শুধু এটা মনে রাখবি, তোর দিদি সবসময় তোর সাথে আছে, কোনোভাবেই কোনো কিছু হবে না। এরপরে উজি ভয় পেয়ে যায়, কি করবে বুঝে উঠতে পারে না। তার মধ্যেই নিশা তিমির বাবুকে ফোন করে আর বলে, তিমিরদা আপনাকে কাল সকাল 7টার মধ্যেই কিন্তু আসতে হবে, মনে আছে তো? তিমিরদা বলে, আমার স্ত্রীর শরীরের অবস্থা ভালো না, তাকে নিয়ে হসপিটালে যাচ্ছি, কাল সকাল 7টার মধ্যে আমি আসতে পারবো না। এই বলেই ফোনটা কেটে দেয়। নিশা তখন বলে, কি হবে উজি? ওরা তো কাল সকালবেলায় চলে আসবে, আর তিমিরদা বলল 7টার আগে আসতে পারবে না। ঠিক তখনই উজি বলে, কোনো কিছু বলে একটা ম্যানেজ করতে হবে। ঋষি ব্যানার্জিকে শেষ করার জন্য যখন আমরা এক হয়েছি, পথে নেমেছি, তখন আমাদের এই পরিকল্পনা কোনোভাবেই ভেস্তে দিলে চলবে না রে দিদি, আমাদেরকে মাথা উঁচু করে বাঁচতেই হবে। এরপরে সকাল হতেই ভানুকে সমস্ত ইনস্ট্রাকশন দিয়ে দেয় নিশা, আর বলে কি করতে হবে, মনে আছে তো ভানু? ভানু তখন বলে, তুই একদম চিন্তা করিস না নিশা, সবটা খুব সুন্দরভাবে করে দেব, তুই শুধু দেখতে থাক। এর মধ্যেই উজি খুব টেনশন করতে থাকে। সকাল হতেই উজি ভালো মন্দ রান্না করা শুরু করে তো দিয়েছে। তখন নিশা বলে, কি দরকার ছিল বলতো, আমি তো এগুলো অনলাইন থেকে অর্ডার করে আনতেই পারতাম, তুই এসব কেন করতে গেলি? তখনই নিশার কথা শুনে উজি বলে, তুই তো বলেছিস যে ঋষি ব্যানার্জির মেশো, জামাইবাবু, কাকুমণি এরা সন্দেহ করছে আমাদের ওপর,
তাই আমরা যদি এই সব কিছু না করতে পারি তাহলে তো আরও বেশি সন্দেহের তালিকায় ঢুকে যাব, তাই না? সেই জন্যই তো আমি এত কিছু করছি। এরপরেই ঋষি ব্যানার্জিরা বলতে বলতে চলে এসেছে গাড়ি নিয়ে। তখনই নিশা বলে, আচ্ছা ভানু, আমাদের নিশা আর উজির কোনো চিহ্ন এখানে নেই তো? তখনই ভানু বলে, একদম চিন্তা করিস না, কিচ্ছু নেই, সব কিছু ঠিক আছে। এর মধ্যেই গাড়ি থেকে নেমেই ঋষি অবাক হয়ে যায়। দুর্জয় বলে, বাবা, জ্যোতিদের বাড়িটা তো বিশাল বড়, এটা অনেক টাকার সম্পত্তি হবে নিশ্চয়ই। দিল্লিতে বসে কলকাতায় কিনা এত বড় বাড়ি কিনে নিল, হ্যাঁ, ভাবা যায় না। এরপরেই সবাই মিলে বাড়িটা দেখেই বাইরে থেকে দাঁড়িয়ে প্রশংসা করতে থাকে। তারপরেই নিশা বলে, ওই যে ওরা চলে এসেছে, এখন থেকেই কিন্তু নাটক স্টার্ট। এরপর দরজা খুলে দেয়। তখনই নিশা বলে, এ কি, আপনারা এই কজন, বাকিরা কোথায়? তখনই শোভাদেবী বলে, বাকিরা আসছে, আমার মেজামাই আসছে, একটা কাজ করেই এক্ষুনি চলে আসবে। বাড়িটা কি বড় গো বিভা, খুবই সুন্দর, তো সুন্দর বাড়ি। তখনই দুর্জয় বলে, বিশাল সুন্দর, আমরা তো এই প্রপার্টিটা অনেকবারই দেখেছি, তবে খুব তাড়াতাড়ি মনে হয় তোমরা বাড়িটাকে বেশ ঝকঝক চকচক করেছো, তাই না? তখনই নিশা বলে, হ্যাঁ একদমই তাই, আসুন না, ভেতরে বসুন। এরপরেই সবাই মিলে কথা বলতে স্টার্ট করে। বাড়িটা কোন মালিকের আগে ছিল দুর্জয় এটা নিশাকে জিজ্ঞেস করতেই নিশা পুরোপুরি চুপ হয়ে যায়। এর মধ্যেই হোটেলে চলে গেছে ঋষির দিদি ঐশী আর শঙ্খ, দুজন মিলে একটা ফ্ল্যাট প্রপার্টি কিনবে বলে ডিল করেছে। আর সেই হোটেলেই ছিল সেই বুড়ো ক্লায়েন্টটা যাকে মেরে কিনা টাকা উদ্ধার করে নিয়ে এসেছিল নিশা। এরপর সে নিশার থ্রেটে ভয় না পেয়েই সে রীতিমতো পুলিশে অবজেকশন করে। পুলিশ তখন বলে, আপনার মতো মানুষরা আছে বলেই এখনও আমরা অপরাধীদেরকে ধরতে পারি, কারণ আপনি যদি এই ব্যাপারটায় পুরোপুরি চেপে যেতেন তাহলে আমরা আসল অপরাধীকে খুঁজে পেতাম না। বুড়ো ক্লায়েন্ট বলে, আমি এভাবে যে ফেসে যাব বুঝতে পারিনি স্যার, আপনি দেখুন না, ওই মেয়েটা আমার সব নিয়ে গেছে। এরপরেই শঙ্খ শুনতে পেরে যায়। শঙ্খ সেখানে দাঁড়িয়ে পড়ে। ঐশী বলে, আরে চলো, আমাদেরকে তো বেরোতে হবে। তখনই শঙ্খ বলে, হ্যাঁ যাচ্ছি, দেখলে তো কীরকমভাবে ফ্ল্যাটটা বুকিং করে ফেললাম। ঐশী বলে, শোনো, ক্রেডিট নেওয়ার চেষ্টা করো না, এই বুদ্ধিগুলো আমি তোমাকে শিখিয়েছিলাম। এরপর মেয়েটার প্রসঙ্গ আসতেই বারবার করে শঙ্খ দাঁড়িয়ে পড়ে আর তখনই জিজ্ঞেস করে, কি হয়েছে? তখন অফিসার বলে, আর বলবেন না, একটা অনলাইন ডেটিং অ্যাপে একটা মেয়ের সাথে যোগাযোগ করতে চেয়েছিল এই লোকটা, আর ওই মেয়েটা এসে এনাকে মারধর করে সমস্ত টাকা পয়সা গয়নাগাটি নিয়ে চলে গেছে। এরপর সিসিটিভি ফুটেজ বার করা হয় আর সেই সিসিটিভি ফুটেজটা দেখতে চাইছে সবাই মিলে। এর মধ্যেই দুর্জয়ের একের পর এক প্রশ্ন করে যায়। তখনই নিশা বলে, আসলে আমার বাবা তো সব কিছু করেছে, আমি এসব ব্যাপারে কিছুই বলতে পারবো না। জিজ্ঞেস করে যে আপনার বাবা শিবনারায়ণবাবু কোথায়? তখনই নিশা বলে, আচ্ছা, আমার বাবার না একটা হুট করে বিজনেসে কাজ পড়ে গেছে, দিল্লিতে চলে গেছে, আমিও যেতাম কিন্তু আপনারা আসবেন বলে আর যেতে পারিনি। এরপর সবাই মিলে বাড়িটা ঘুরে দেখতে চায় আর নিশা ঘুরে দেখাতে চায়। আর অন্যদিকে দেখা যায় যে নিশা আর ভানু যেভাবে ছদ্মবেশ নিয়ে হোটেলে গিয়েছিল সেই ছদ্মবেশে চিনে ফেলেছে শঙ্খ আর বলে, খুব চেনা চেনা লাগছে এদেরকে। এরপরে ঐশী বলে, কি হলো, দাঁড়িয়ে পড়লে কেন, চলো। এরপর ঐশীকেও ব্যাপারটা জানায় শঙ্খ আর তখন সিসিটিভি ফুটেজ দেখে বিভার যে ছদ্মবেশটা সেটা দেখে চিনে ফেলেছে আর বলে, এটা তো বিভা, জ্যোতির দিদি, তার মানে পুরোটাই এরা ধাপ্পাবাজি। সবটা জেনে তো রীতিমতো চমকে যায়।